গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পর ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই দিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এরপর মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা পোস্ট করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখানে তিনি বলেন, আজ সকাল থেকে আমরা নিউ ইয়র্ক সিটিতে নামছি। এ শহরের প্রতিটি সড়কের ময়লার থলিগুলোকে আমরা উঠিয়ে নেব, কারণ আমাদের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা হবে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অধ্যুষিত অঙ্গরাজ্য নিউ ইয়র্কের নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ সহ বিভিন্ন ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনের বেশি অভিবাসীকে। গ্রেপ্তাররা সবাই অঙ্গরাজ্যের প্রধান শহর নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি এবং অন্যান্য শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসী থাকেন। যুক্তরাষ্ট্রে যত বাংলাদেশি অভিবাসী রয়েছেন তাদের প্রায় ৭০ ভাগের বসবাস এই অঙ্গরাজ্যটিতেই। তবে গ্রেপ্তারদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক পুলিশের স্পেশাল অপারেশন ইউনিট, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন, HSI, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ICE, US সিক্রেট সার্ভিস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, DSA এবং US মার্শালের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত এক যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ ইয়র্কের অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অনেক বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ২ অঙ্গরাজ্য টেক্সাস ও নিউ জার্সিতে অভিযান চালিয়ে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অন্তত ১ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর মিশনে শুরু হয়েছে এ অভিযান। গ্রিনল্যান্ড মার্কিন নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেনমার্ককে অবশ্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর এভাবেই একাধিকবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন তিনি। এমন অবস্থায় গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ফ্রান্স। ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স এবার এই আর্কটিক দ্বীপটিতে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে। বিষয়টি জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট। ব্যারট নিশ্চিত করেছেন, ফ্রান্স ইতোমধ্যেই ডেনমার্কের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তবে সেনা মোতায়েনের এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি। ব্যারট সুদ রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে সেনা মোতায়েন ডেনমার্কের ইচ্ছা নয়। নিরাপত্তা স্বার্থ হুমকির মুখে পড়লে ইউরোপ পদক্ষেপ নেবে। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রহকে মোকাবিলায় ডেনমার্ক ইউরোপীয় দেশগুলোর সমর্থন চাওয়ার মধ্যেই ফ্রান্সের পক্ষ থেকে এই মন্তব্যগুলো সামনে এলো। ট্রাম্প আর্কটিক এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত মূল্য উল্লেখ করে বলেছেন, আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং গ্রিনল্যান্ডের প্রতি যে কোনো ধরনের তাৎক্ষণিক সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রান্স আটলান্টিক সহযোগিতার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট আর্কটিক এই অঞ্চলকে সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন উত্তেজনার আরও বৃদ্ধি এড়িয়ে সতর্ক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন। এছাড়া সম্প্রতি আর্কটিকে প্রতিরক্ষায় ২ মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। প্রসঙ্গত উল্লেখ্য যে মাত্র ৫৭,০০০ জনসংখ্যার দ্বীপ গ্রিনল্যান্ডে স্বায়ত্তশাসন রয়েছে। তবে এর অর্থনীতি মূলত কোপেনহেগেন থেকে আসা ভর্তুকির উপর নির্ভরশীল এবং এটি এখনও ডেনমার্কের অংশ। প্রায় ৮০% অঞ্চল তুষারাবৃত হলেও এই দ্বীপে বিরল
খনিজ পদার্থের সবচেয়ে বড় মজুদ রয়েছে, যা ব্যাটারি এবং উচ্চ প্রযুক্তির ডিভাইস তৈরির জন্য গুরুত্বপূর্ণ। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই ট্রাম্প বেশ কয়েকবার তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি বলেছেন, আর্কটিক এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদেও গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এরপর তিনি বারবারই এই ধারণা উত্থাপন করে আসছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে এক অন্যরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো আসীন হওয়ার পর ট্রাম্পকে শত্রুদের শান্তি কেড়ে নেওয়ার পাশাপাশি দেশটিতে বসবাসরত অভিবাসীদের রাতের ঘুম হারাম করতেও দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির হোম কেয়ার, ফুড স্ট্যাম্প, স্টুডেন্ট লোন, বাড়ি ভাড়ার ভর্তুকি সহ সব অনুদান স্থগিত করেছে। ট্রাম্পের এই নির্বাহী আদেশে রীতিমতো লাখো বাংলাদেশি সহ 3 কোটি আমেরিকানদের মাথায় হাত। এই সিদ্ধান্তে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং আরও অনেক কর্মসূচিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে সিনেটে সংখ্যালঘিষ্ঠ ডেমোক্র্যাট লিডার সিনেটর চাক শুমার সহ অনেকে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এমন গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ফেডারেল তহবিল ব্যবহারের ক্ষেত্রে নতুন রীতি বাস্তবায়নের চেষ্টা করছে। সোমবার প্রকাশিত একটি মেমোতে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট OMB এর ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভ্যান জানান, ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অনুদান ও ঋণ কার্যক্রম পর্যালোচনা করবে এবং তা রাষ্ট্রপতির অগ্রাধিকার ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করবে। গত সপ্তাহে ট্রাম্প বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি DEI কর্মসূচি বাতিলের একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। ভ্যাথ বলেন, প্রেসিডেন্টের এজেন্ডার সঙ্গে সাংঘর্ষিক নীতিতে ফেডারেল সম্পদ ব্যবহার করাটা করদাতাদের অর্থের অপচয়। এটি জনগণের দৈনন্দিন জীবনের উন্নতি ঘটায় না। মেমোতে বলা হয়, এই স্থগিতাদেশে বিদেশি সাহায্য এবং বেসরকারি সংস্থা NGO সহ বিভিন্ন খাতের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। তবে সোশ্যাল সিকিউরিটি বা মেডিকেয়ার পেমেন্ট এবং ব্যক্তিগত সাহায্য স্থগিতাদেশের আওতায় পড়বে না। এই মেমো ট্রাম্প প্রশাসনের ফেডারেল সরকার পুনর্গঠনের সর্বশেষ পদক্ষেপ। গত সপ্তাহে একাধিক নির্বাহী আদেশে ট্রাম্প বৈচিত্র্য কর্মসূচি বন্ধ, নিয়োগ স্থগিত, বিদেশি সাহায্য বন্ধ এবং সরকারি চাকরির সুরক্ষা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। তারা এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। সোমবার রাতে OMB এর ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভ্যাথকে লেখা এক চিঠিতে সিনেটর প্যাটি মারি এবং কংগ্রেস ওম্যান রোজ ডেলাউরে বলেন, এই আদেশ নজিরবিহীন এবং এর প্রভাব সারা দেশে ধ্বংসাত্মক হবে। সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেন, কংগ্রেস অনুমোদিত ব্যয় বন্ধ করার অধিকার প্রশাসনের নেই। এই আদেশ বাস্তবায়িত হলে লাখ লাখ আমেরিকানের ক্ষতি হবে। তিনি আরও বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অলাভজনক সংস্থা, রাজ্য দুর্যোগ সহায়তা, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্কদের সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র সমাজের ব্যাপক আন্দোলনের মুখে দেশে এক নতুন ইতিহাস রচিত হয়। এবার এমনই এক ইতিহাসের ভাগিদার হলো সার্বিয়ার ছাত্ররা। সম্প্রতি তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোজ ভুসেভিচ। 28 জানুয়ারি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গত নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এর জেরে শুরু হয় বিক্ষোভ।
এক পর্যায়ে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ চলছিল। বিশেষ করে দেশটির ছাত্র সমাজ এ বিক্ষোভে সবথেকে বেশি সক্রিয় ভূমিকায় ছিল। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী মিলোজ ভুশেভিচের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন তারা। মিলোজ ভুশেভিচ পরিষ্কার জানিয়েছেন, বর্তমান উত্তেজনা কমাতে ও আরও জটিল পরিস্থিতি এড়াতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পরে তিনি বলেন, সবার কাছে আমার আবেদন, আবেগ শান্ত করে সংলাপে ফিরে আসুন। রাজধানী বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার পদত্যাগকে অপরিবর্তনীয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সকালে সার্বিয়ার রাষ্ট্রপতির সাথে আমার দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছি, আমরা সবকিছু নিয়ে কথা বলেছি এবং তিনি আমার যুক্তি মেনে নিয়েছেন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার খাতিরে আমি এই সিদ্ধান্ত নিলাম। জানা গেছে ২৭ জানুয়ারি সোমবার সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। পরে এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করার পরে প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। বেলগ্রেডের ওই সড়কে টানা ২৪ ঘন্টা অবরোধের অবসান ঘটালে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে। তার আগের সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সাথে আলোচনার ইঙ্গিত দেন, কিন্তু তা আর হয়ে উঠল না। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভুশেভিচ নোভি সাদের মেয়র থাকার সময় উক্ত ট্রেন স্টেশনের সংস্কার করা হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি শহরটির মেয়র ছিলেন। তিনি মেয়র থাকার সময় স্টেশনের সংস্কার কাজে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা। এর জেরে ১ বছরের কম সময়ে প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। তবে মিলোজ ভুশেভিচের পদত্যাগ কার্যকর হতে তা সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। পরে নতুন সরকার নির্বাচিত করার জন্য অথবা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ৩০ দিন সময় হাতে থাকবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তিনি এবং সরকারের মন্ত্রীরা কর্মক্ষমতার সাথে পদে বহাল থাকবেন।